আপনারা দেখছেন এডপোনারি, যেখানে মহাকাশ, বিজ্ঞান এবং অজানার গভীর রহস্যকে আমরা বিশ্লেষণ করি তত্ত্বভিত্তিক গল্পের মাধ্যমে। আজ আমরা প্রবেশ করতে চলেছি এমন এক নিঃশব্দ মহাকাশ মিশনের ভেতরে, যা শুধু প্রযুক্তি নয়, বরং ভবিষ্যৎ মানব সভ্যতার দিকও বদলে দিতে পারে। আজকের প্রশ্ন: চীন আসলে মঙ্গলে কি খুঁজছে? তো মঙ্গল একটি গ্রহ নয়, ভবিষ্যতের পরীক্ষাগার। মানব সভ্যতার ইতিহাসে কিছু গ্রহ শুধু আকাশের আলো হয়ে থাকেনি, বরং কৌতূহলের কেন্দ্র হয়ে উঠেছে। মঙ্গল সেই গ্রহগুলোর মধ্যে সবচেয়ে রহস্যময়। তার লালচে রং, শুষ্ক পৃষ্ঠ এবং পৃথিবীর সঙ্গে কিছু মৌলিক মিল, এই সব কিছু মিলিয়ে বিজ্ঞানীদের কাছে মঙ্গল দীর্ঘদিন ধরে ছিল একটি সম্ভাবনার প্রতীক। প্রাচীন যুগে মানুষ বিশ্বাস করত মঙ্গল হয়তো যুদ্ধের দেবতা। আবার কেউ কেউ ভাবত সেখানে হয়তো উন্নত সভ্যতা রয়েছে। কিন্তু আধুনিক বিজ্ঞান যখন টেলিস্কোপের মাধ্যমে মঙ্গলের পৃষ্ঠ পর্যবেক্ষণ শুরু করে, তখন ধীরে ধীরে স্পষ্ট হয়ে যায় এটি একটি কঠিন, ঠান্ডা এবং নিষ্ঠুর পরিবেশের গ্রহ। তবুও একটি প্রশ্ন কখনো হারিয়ে যায়নি: মঙ্গলে কি কখনো জীব ছিল? তো বিংশ শতাব্দীতে মহাকাশ প্রযুক্তির উন্নতির সাথে সাথে মঙ্গল গবেষণা নতুন রূপ পায়। কক্ষপথে অরবিটাল পাঠানো হয়, ল্যান্ডার নামানো হয়, রোভার পাঠানো হয়। এসব মিশনের মাধ্যমে জানা যায় মঙ্গলে একসময় নদী, হ্রদ এবং সম্ভবত সমুদ্রও ছিল। অর্থাৎ আজ যে গ্রহকে আমরা শুষ্ক মরুভূমি হিসেবে দেখি, অতীতে সেটি ছিল সম্পূর্ণ ভিন্ন। এই আবিষ্কারই মঙ্গলকে ভবিষ্যৎ গবেষণার কেন্দ্রে নিয়ে আসে। কারণ যদি কোনো গ্রহে একসময় পানি থাকে, তাহলে সেখানে জীবনের সম্ভাবনাও ছিল। আর যদি জীবনের প্রমাণ পাওয়া যায়, তবে সেটি হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় বৈজ্ঞানিক আবিষ্কারগুলোর একটি। কিন্তু মঙ্গল গবেষণার আরেকটি বড় কারণ রয়েছে: মানব বসতি স্থাপনের সম্ভাবনা। পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন এবং সম্পদের সীমাবদ্ধতা বিজ্ঞানীদের নতুন করে ভাবতে বাধ্য করেছে। ভবিষ্যতে যদি মানব সভ্যতা বহু গ্রহে বিস্তৃত হতে চায়, তাহলে মঙ্গলই সবচেয়ে সম্ভাবনাময় গন্তব্য। এই কারণেই মঙ্গল এখন শুধু বিজ্ঞানীদের গবেষণার বিষয় নয়, বরং এটি একটি কৌশলগত গ্রহে পরিণত হয়েছে। যে দেশ মঙ্গলকে সবচেয়ে ভালোভাবে বুঝতে পারবে, ভবিষ্যতে মহাকাশ প্রযুক্তিতে তার প্রভাব সবচেয়ে বেশি হবে। দীর্ঘ সময় ধরে মঙ্গল গবেষণায় প্রধান ভূমিকা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের। তাদের একাধিক সফল রোভার, উন্নত ল্যান্ডিং প্রযুক্তি এবং বিশাল বৈজ্ঞানিক ডেটা বিশ্বকে নেতৃত্ব দিয়েছে। কিন্তু একবিংশ শতাব্দীর তৃতীয় দশকে একটি নতুন শক্তি ধীরে ধীরে এই প্রতিযোগিতায় প্রবেশ করে: চীন। চীনের মহাকাশ কর্মসূচি প্রথম দিকে খুব সীমিত ছিল। তাদের লক্ষ্য ছিল স্যাটেলাইট, যোগাযোগ ব্যবস্থা এবং পৃথিবীর কক্ষপথে প্রযুক্তিগত দক্ষতা অর্জন। কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারে, প্রকৃত মহাকাশ শক্তি হতে গেলে গভীর মহাকাশে প্রবেশ করা ছাড়া বিকল্প নেই। এই উপলব্ধি থেকেই চীন তাদের দীর্ঘমেয়াদী মহাকাশ কৌশল তৈরি করে। এই কৌশলের মূল লক্ষ্য ছিল ধাপে ধাপে উন্নতি, প্রযুক্তি পরীক্ষার জন্য চাঁদ এবং তারপর মঙ্গল। কারণ মঙ্গল মিশন শুধু দূরত্বের দিক থেকে নয়, প্রযুক্তিগত জটিলতার দিক থেকেও অত্যন্ত চ্যালেঞ্জিং। মঙ্গলে পৌঁছতে প্রায় 7 থেকে 10 মাস সময় লাগে। পৃথিবী এবং মঙ্গলের মধ্যকার দূরত্ব পরিবর্তিত হয় এবং যোগাযোগে প্রায় 20 মিনিট পর্যন্ত বিলম্ব হতে পারে। অর্থাৎ কোনো রোভারকে সরাসরি মানুষের নির্দেশে পরিচালনা করা সম্ভব নয়। তাকে হতে হয় সম্পূর্ণ স্বয়ংক্রিয়, বুদ্ধিমান এবং অভিযোজিত। এই বাস্তবতাই মঙ্গল মিশনকে মহাকাশ প্রযুক্তির চূড়ান্ত পরীক্ষা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এখানেই চীনের প্রবেশ ছিল কৌশলগত। তারা জানত মঙ্গলে সফল হওয়া মানে শুধু একটি বৈজ্ঞানিক সাফল্য নয়, বরং এটি হবে একটি বৈশ্বিক প্রযুক্তিগত অবস্থানের ঘোষণা। মঙ্গলকে তাই চীন শুধুমাত্র একটি গ্রহ হিসেবে দেখেনি, তারা এটিকে দেখেছে একটি ভবিষ্যৎ গবেষণা কেন্দ্র, একটি সম্পদ অনুসন্ধান ক্ষেত্র এবং একটি দীর্ঘমেয়াদী মহাকাশ উপস্থিতির ভিত্তি হিসেবে। এই প্রেক্ষাপটে শুরু হয় চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিশন, তাদের প্রথম মঙ্গল অভিযান। আর সেই মিশনের কেন্দ্রবিন্দু ছিল একটি রোবোটিক অনুসন্ধানকারী, যার নাম জুরং। জুরং রোভার চীনের নিঃশব্দ বৈজ্ঞানিক দূত। যখন একটি দেশ প্রথমবার কোনো গ্রহে মিশন পাঠায়, সাধারণত তারা একটি সীমিত লক্ষ্য নির্ধারণ করে, হয় কক্ষপথে প্রবেশ, নয়তো শুধু ল্যান্ডিং। কিন্তু চীন সম্পূর্ণ ভিন্ন কৌশল গ্রহণ করে।
তারা তাদের প্রথম মঙ্গল মিশনকেই করে তোলে একটি পূর্ণাঙ্গ অনুসন্ধান ব্যবস্থা। টিয়ানোয়েন-1 মিশন ছিল একটি সমন্বিত মহাকাশ প্রকল্প, যার মধ্যে ছিল অরবিটাল, ল্যান্ডার এবং রোভার। এই সিদ্ধান্ত ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ মঙ্গল মিশনের প্রতিটি ধাপই আলাদা আলাদা জটিল। কক্ষপথে প্রবেশ, বায়ুমণ্ডলে প্রবেশ এবং নিরাপদ অবতরণ, প্রতিটি ধাপই ব্যর্থতার সম্ভাবনায় ভরা। ল্যান্ডিং প্রক্রিয়াটি বিশেষভাবে কঠিন। মঙ্গলের বায়ুমণ্ডল এতটাই পাতলা যে প্যারাসুট পুরো কার্যকর হয় না, আবার এতটাও ঘন নয় যে সহজে বায়ুগতির ব্রেকিং সম্ভব। ফলে ল্যান্ডারকে অত্যন্ত সূক্ষ্মভাবে গতি নিয়ন্ত্রণ করতে হয়। জুরং রোভারকে এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে এটি কঠোর পরিবেশে দীর্ঘ সময় কাজ করতে পারে। এর শক্তির উৎস ছিল সোলার প্যানেল, যা সূর্যের আলো থেকে বিদ্যুৎ উৎপন্ন করত। এতে ছিল উন্নত ক্যামেরা, ভূগর্ভ অনুসন্ধান রাডার, আবহাওয়া বিশ্লেষণ যন্ত্র এবং চৌম্বকীয় সেন্সর। রোবটটি অবতরণের পর তৎক্ষণাৎ কাজ শুরু করেনি। প্রথমে তার সিস্টেম যাচাই করা হয়, যোগাযোগ সংযোগ স্থাপন করা হয় এবং পরিবেশ বিশ্লেষণ করা হয়, কারণ মঙ্গলের একটি ছোট্ট ভুল মানেই মিশনের স্থায়ী সমাপ্তি। জুরংয়ের চলাচল ছিল ধীর কিন্তু অত্যন্ত পরিকল্পিত। প্রতিটি পদক্ষেপ ছিল স্বয়ংক্রিয় সিদ্ধান্তের উপরে ভিত্তি করে। পৃথিবী থেকে সরাসরি নিয়ন্ত্রণ সম্ভব না হয় তাকে এমনভাবে প্রোগ্রাম করা হয়েছিল যাতে সে নিজেই বাধা শনাক্ত করতে পারে, পথ নির্ধারণ করতে পারে এবং নিরাপদ গতিতে অগ্রসর হতে পারে। তার প্রধান কাজ ছিল মঙ্গলের পৃষ্ঠের গঠন বিশ্লেষণ করা, মাটির রাসায়নিক উপাদান, পাথরের গঠন, তাপমাত্রার পরিবর্তন, বায়ুমণ্ডলের আচরণ, প্রতিটি বিষয় তার গবেষণার অংশ ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল পানির ইতিহাস অনুসন্ধান, কারণ পানি মানেই জীবনের সম্ভাবনা। জুরংয়ের ডাটা বিশ্লেষণে দেখা যায় মঙ্গলের কিছু ভূতাত্ত্বিক গঠন পৃথিবীর শুকনো নদীখাতের সঙ্গে মিল রাখে। এর গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার মাটির নিচে স্তরবিন্যাস শনাক্ত করে। কিছু স্তর এমন বৈশিষ্ট্য দেখায় যা অতীতে বরফ বা জমাট জলীয় উপাদানের উপস্থিতির ইঙ্গিত দেয়। এই তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি ভবিষ্যৎ মানব মিশনের জন্য পানির সম্ভাব্য উৎস নির্দেশ করতে পারে। জুরং শুধুমাত্র ভূতাত্ত্বিক ডেটা সংগ্রহ করেনি, বরং মঙ্গলের আবহাওয়া সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য পাঠিয়েছে। দিন ও রাতের তাপমাত্রার তীব্র পার্থক্য, ধূলিকণার ঘনত্ব এবং ক্ষুদ্র ধূলিঝড়ের আচরণ সবকিছুই ভবিষ্যৎ রোবোটিক এবং মানব মিশনের জন্য অপরিহার্য তথ্য। রোভারটির নির্ধারিত কার্যকাল ছিল প্রায় ৯০ দিন, কিন্তু বাস্তবে এটি ১ বছরেরও বেশি সময় সক্রিয় ছিল। এই দীর্ঘ কার্যক্ষমতা প্রমাণ করে চীনের রোবোটিক প্রযুক্তি দীর্ঘমেয়াদী মহাকাশ মিশনের জন্য যথেষ্ট পরিণত। জুরংয়ের পাঠানো হাজার হাজার ছবি শুধু বৈজ্ঞানিক তথ্য নয়, বরং একটি প্রতীকী বার্তাও বহন করেছিল। চীন এখন মঙ্গলে উপস্থিত, কিন্তু এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি সামনে আসে। জুরং শুধু গবেষণা করছিল না, সে একটি বৃহত্তর পরিকল্পনার অংশ ছিল। আর সেই পরিকল্পনার কেন্দ্রীয় প্রশ্ন, তো চীন আসলে মঙ্গলে কি খুঁজছে, বৈজ্ঞানিক লক্ষ্য নাকি ভবিষ্যতের কৌশলগত পরিকল্পনা? জুরং রোভার যখন ধীরে ধীরে মঙ্গলের লাল সমতলের উপরে অগ্রসর হতে থাকে, তখন পৃথিবীর বিজ্ঞানীদের কাছে একটি প্রশ্ন ক্রমশ বড় হতে শুরু করে। এটি কি শুধুই একটি সাধারণ বৈজ্ঞানিক মিশন, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর, দীর্ঘমেয়াদী এবং কৌশলগত উদ্দেশ্য? মঙ্গলে কোনো দেশ রোভার পাঠায় শুধু ছবি তোলার জন্য নয়। প্রতিটি যন্ত্র, প্রতিটি সেন্সর, প্রতিটি ডেটা সংগ্রহের লক্ষ্য থাকে নির্দিষ্ট। চীনের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। জুরংয়ের প্রধান অনুসন্ধান ক্ষেত্র ছিল ভূতত্ত্ব, জলীয় ইতিহাস, আবহাওয়া এবং ভূগর্ভস্থ স্তর বিশ্লেষণ। কিন্তু এই ৪টি ক্ষেত্রই ভবিষ্যৎ মানব মিশনের সঙ্গে সরাসরি সম্পর্কিত। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল পানি, কারণ মহাকাশ গবেষণায় একটি মৌলিক নীতি রয়েছে, যেখানে পানি সেখানেই সম্ভাবনা। পানি শুধু জীবনের জন্য নয়, ভবিষ্যৎ মানব মিশনের জন্য জ্বালানি, অক্সিজেন উৎপাদন এবং খাদ্য উৎপাদনের ক্ষেত্রেও অপরিহার্য। জুরং যে ইউটোপিয়া প্লানিশিয়া অঞ্চলে কাজ করছিল, সেটিও বৈজ্ঞানিকভাবে একটি বিশেষ এলাকা। এটি একটি প্রাচীন অববাহিকা, যেখানে অতীতে জলীয় কার্যকলাপ থাকার সম্ভাবনা নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা হয়েছে। জুরংয়ের রাডার ডেটা ইঙ্গিত দেয় যে
মাটির নিচে স্তরবিন্যাস এমনভাবে গঠিত যা প্রাচীন বরফ বা জমাট জলীয় উপাদানের সম্ভাবনা নির্দেশ করে। যদি সমতল অঞ্চলের নিচে বরফের উপস্থিতি নিশ্চিত হয়, তবে এটি ভবিষ্যৎ মানব বেজ স্থাপনের জন্য একটি বিপ্লবী ও তথ্য। কারণ মেরু অঞ্চলের তুলনায় সমতল অঞ্চল প্রযুক্তিগতভাবে বসতি স্থাপনের জন্য বেশি উপযোগী। দ্বিতীয় গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল মঙ্গলের মাটির গঠন। জুরং বিভিন্ন খনিজ উপাদানের উপস্থিতি শনাক্ত করার চেষ্টা করে। কিছু খনিজ সাধারণত জলীয় পরিবেশে তৈরি হয়, যা প্রমাণ করে যে মঙ্গল একসময় সম্পূর্ণ শুষ্ক ছিল না। এই তথ্য শুধু অতীত বোঝার জন্য নয়, বরং ভবিষ্যৎ সম্পদ ব্যবহারের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। মঙ্গলের মাটিতে লৌহ, সিলিকেট এবং অন্যান্য উপাদান ভবিষ্যৎ নির্মাণ প্রযুক্তির জন্য ব্যবহারযোগ্য হতে পারে। অর্থাৎ ভবিষ্যতে যদি কোনো জাতি সেখানে স্থায়ী ঘাঁটি তৈরি করতে চায়, তাহলে স্থানীয় সম্পদ ব্যবহার করেই অবকাঠামো গড়ে তোলা সম্ভব হতে পারে। তৃতীয় লক্ষ্য ছিল পরিবেশগত বিশ্লেষণ। মঙ্গলের আবহাওয়া অত্যন্ত অস্থির। দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রার পার্থক্য বিশাল। ধূলিঝড় হঠাৎ তৈরি হয় এবং কয়েক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। জুরং এই ধূলিকণার ঘনত্ব, বাতাসের গতি এবং তাপমাত্রার পরিবর্তন নিয়মিত রেকর্ড করেছে। এই তথ্য ভবিষ্যৎ মানব মিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কোনো মানুষকে মঙ্গলে পাঠানোর আগে তার আবাসন, শক্তি ব্যবস্থা এবং জীবনধারণ প্রযুক্তিকে এই কঠোর পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে। চতুর্থ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল প্রযুক্তিগত সক্ষমতা প্রদর্শন। চীন প্রমাণ করতে চেয়েছিল যে তারা স্বয়ংক্রিয় ল্যান্ডিং, দীর্ঘমেয়াদী রোভার অপারেশন এবং গভীর মহাকাশ যোগাযোগের ক্ষেত্রে সম্পূর্ণ স্বনির্ভর। মহাকাশ গবেষণায় প্রযুক্তিগত স্বনির্ভরতা একটি কৌশলগত শক্তি, কারণ গভীর মহাকাশ মিশনে প্রতিটি দেশ নিজস্ব প্রযুক্তির উপরে নির্ভর করতে চায়। জুরং এর সফল অপারেশন প্রমাণ করে যে চীন এখন শুধু অংশগ্রহণকারী নয়, বরং একটি পূর্ণাঙ্গ মহাকাশ শক্তি। কিন্তু এর বাইরেও একটি গভীর কৌশলগত দিক রয়েছে। মহাকাশ এখন শুধু বিজ্ঞান নয়, বরং ভবিষ্যৎ অর্থনীতি, সম্পদ এবং আন্তর্জাতিক প্রভাবের ক্ষেত্র। মঙ্গলকে অনেক বিজ্ঞানী ভবিষ্যতের স্পেস ল্যাবরেটরি হিসেবে দেখেন, কিন্তু কৌশলগত বিশ্লেষকরা একে দেখেন ভবিষ্যতের অপওয়ার্ল্ড উপস্থিতি হিসেবে। যে দেশ আগে যেখানে প্রযুক্তি, যোগাযোগ, নেটওয়ার্ক এবং অনুসন্ধান অবকাঠামো গড়ে তুলবে, সে ভবিষ্যতে গবেষণা ও সম্পদ ব্যবহারে বড় সুবিধা পাবে। চীন প্রকাশ্যে বলে তাদের মিশন বৈজ্ঞানিক, কিন্তু তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা বিশ্লেষণ করলে দেখা যায় তারা ধাপে ধাপে একটি স্থায়ী মহাকাশ উপস্থিতি গড়ে তুলতে চায়। জুরং ছিল সেই পরিকল্পনার প্রথম বাস্তব পরীক্ষা। দেখে নিব মঙ্গল মিশনের পরবর্তী ধাপ, স্যাম্পল রিটার্ন ও গভীর মহাকাশ কৌশল। জুরং রোভারের কার্যক্রম প্রমাণ করে দিয়েছে যে চীন শুধু মঙ্গলে পৌঁছাতে সক্ষম হয়নি, বরং সেখানে দীর্ঘমেয়াদে বৈজ্ঞানিক গবেষণাও পরিচালনা করতে পারে। কিন্তু প্রকৃত বৈজ্ঞানিক বিপ্লব ঘটে তখনই যখন কোনো গ্রহের নমুনা সরাসরি পৃথিবীর ল্যাবরেটরিতে আনা যায়। এই কারণেই চীনের পরবর্তী লক্ষ্য আরও উচ্চাভিলাষী। মঙ্গল থেকে মাটি, পাথরের নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরিয়ে আনা। এই ধরনের মিশন অত্যন্ত জটিল। প্রথমে একটি ল্যান্ডারকে নিরাপদে অবতরণ করতে হবে, তারপর স্বয়ংক্রিয়ভাবে নমুনা সংগ্রহ করতে হবে। এরপর একটি ক্ষুদ্র রকেট মঙ্গলের পৃষ্ঠ থেকে উড্ডয়ন করে সেই নমুনাগুলো মঙ্গলের কক্ষপথে পাঠাবে। সেখানে একটি অরবিটালে সেটিকে সংগ্রহ করে পৃথিবীর দিকে যাত্রা করবে। এই পুরো প্রক্রিয়া সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে হবে, কারণ পৃথিবী থেকে সরাসরি নিয়ন্ত্রণ সম্ভব নয়। স্যাম্পল রিটার্ন মিশন সফল হলে বিজ্ঞানীরা প্রথমবারের মতো মঙ্গলের প্রকৃত রাসায়নিক গঠন, সম্ভাব্য জৈব উপাদান এবং প্রাচীন পরিবেশ সম্পর্কে অত্যন্ত নির্ভুল তথ্য পাবে। এর পাশাপাশি চীন গভীর মহাকাশে তাদের যোগাযোগ নেটওয়ার্ক উন্নত করছে, কারণ মঙ্গল মিশনের সাফল্য শুধু রকেট বা রোভার নয়, বরং স্থিতিশীল ডিপ স্পেস কমিউনিকেশন সিস্টেমের উপরে নির্ভর করে। চীন ইতিমধ্যেই একটি বিস্তৃত গভীর মহাকাশ ট্র্যাকিং নেটওয়ার্ক তৈরি করেছে, যা লক্ষ লক্ষ কিলোমিটার দূরের মহাকাশ যানের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখতে সক্ষম। এটি একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত অবকাঠামো, যা ভবিষ্যতের আরও দূরবর্তী মিশনের ভিত্তি হিসেবে কাজ করবে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর স্বয়ংক্রিয় সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থা। ভবিষ্যতের মহাকাশ মিশনে এআই চালিত রোবট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জুরং ছিল
এই প্রযুক্তির একটি প্রাথমিক পরীক্ষা। চীন এখন শুধু মঙ্গলেই সীমাবদ্ধ নয়, তারা ক্ষুদ্র গ্রহ, ধূমকেতু এবং গভীর মহাকাশ সম্পদ অনুসন্ধানের দিকেও অগ্রসর হচ্ছে। কারণ ভবিষ্যতের মহাকাশ অর্থনীতি মূলত নির্ভর করবে অপওয়ার্ল্ড সম্পদের উপরে। এই দীর্ঘমেয়াদী কৌশল নির্দেশ করে যে চীনের মহাকাশ পরিকল্পনা কয়েক বছরের নয়, বরং কয়েক দশকের জন্য তৈরি করা হয়েছে। তো ভবিষ্যৎ, মঙ্গল বেস, মানব মিশন এবং বৈশ্বিক মহাকাশ প্রতিযোগিতা। মঙ্গল মিশনের সবচেয়ে বড় প্রশ্ন এখন আর পৌঁছানো নয়, বরং টিকে থাকা। একটি রোভার কয়েক বছর কাজ করতে পারে, কিন্তু মানুষকে সেখানে পাঠানো সম্পূর্ণ ভিন্ন চ্যালেঞ্জ। মানব মঙ্গল মিশনের ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ হল দীর্ঘ ভ্রমণ সময়, মহাজাগতিক বিকিরণ, সীমিত সম্পদ এবং মনস্তাত্ত্বিক চাপ। পৃথিবী থেকে মঙ্গলের যাত্রা করতে প্রায় 6 থেকে 9 মাস সময় লাগে। সেখানে অবস্থান এবং ফিরে আসা মিলিয়ে পুরো মিশন কয়েক বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। এই বাস্তবতা বিবেচনায় চীন ধাপে ধাপে একটি পরিকল্পনা অনুসরণ করছে। প্রথম ধাপে রোবোটিক অনুসন্ধান, দ্বিতীয় ধাপে নমুনা সংগ্রহ, তৃতীয় ধাপে স্বয়ংক্রিয় অবকাঠামো এবং শেষ মানব উপস্থিতি। চীনা বিজ্ঞানীরা ইতিমধ্যেই পৃথিবীতে মঙ্গলের অনুরূপ পরিবেশ পরীক্ষামূলক গবেষণা স্টেশন তৈরি করেছে। এখানে সীমিত অক্সিজেন, ভিন্ন তাপমাত্রা এবং বিচ্ছিন্ন পরিবেশে দীর্ঘমেয়াদী মানব অভিযোজনের পরীক্ষা চলছে। এই ধরনের গবেষণা ভবিষ্যৎ মঙ্গল বেজ স্থাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মঙ্গলে টিকে থাকতে হলে স্থানীয় সম্পদ ব্যবহার, পানি পুনর্ব্যবহার এবং শক্তির দক্ষ ব্যবস্থাপনা অপরিহার্য। আন্তর্জাতিকভাবে মহাকাশ এখন একটি নতুন প্রতিযোগিতার ক্ষেত্র হয়ে উঠছে। যদিও আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো দেশ কোনো গ্রহের মালিকানা দাবি করতে পারে না, তবে অবকাঠামো, গবেষণা কেন্দ্র এবং সম্পদ ব্যবহারের ক্ষেত্রে কৌশলগত সুবিধা অর্জন করা সম্ভব। এই কারণেই বিশ্বের বড় মহাকাশ শক্তিগুলো একে অপরের মঙ্গল কার্যক্রম অত্যন্ত মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছে। চীন স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে যে তারা দীর্ঘমেয়াদী মহাকাশ উপস্থিতি গড়ে তুলতে আগ্রহী। জুরং হয়তো একটি রোবট, কিন্তু এটি ভবিষ্যৎ মানব অভিযাত্রার পথপ্রদর্শক। মঙ্গল এখন শুধু বৈজ্ঞানিক অনুসন্ধানের লক্ষ্য নয়, এটি মানব সভ্যতার পরবর্তী অধ্যায়ের সম্ভাব্য সূচনা। যে দেশ মঙ্গলকে সবচেয়ে গভীরভাবে বুঝবে, ভবিষ্যতের মহাকাশ প্রযুক্তি, সম্পদের ব্যবস্থাপনা এবং বৈজ্ঞানিক গবেষণার, সেই দেশই নেতৃত্ব দেবে। চীন ইতিমধ্যেই প্রমাণ করেছে তারা এই দৌড়ে অংশগ্রহণ করতে নয়, বরং দীর্ঘমেয়াদে উপস্থিতি থাকতে এসেছে। জুরং হয়তো আজ মঙ্গলের বুকে নীরব, কিন্তু তার পাঠানো তথ্য, তার অনুসন্ধান এবং তার প্রযুক্তিগত সাফল্য ভবিষ্যতের মহাকাশ যুগের ভিত্তি হয়ে থাকবে। তো মঙ্গল গ্রহে চীনের অনুসন্ধান শুধুমাত্র একটি বৈজ্ঞানিক অভিযান নয়, বরং এটি ভবিষ্যৎ প্রযুক্তি, কৌশলগত উপস্থিতি এবং মানব সভ্যতার সম্ভাব্য নতুন অধ্যায়ের সূচনা। জুরং রোভার প্রমাণ করেছে নিঃশব্দ অগ্রযাত্রাও ইতিহাস বদলে দিতে পারে। আপনারা দেখছিলেন ইনফোনারি, যেখানে আমরা মহাবিশ্বের গভীর সত্য, অজানা প্রযুক্তি এবং ভবিষ্যতের বিজ্ঞানকে তুলে ধরি গল্পের মাধ্যমে, তথ্যের ভিত্তিতে। ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যবহুল ও গভীর মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আর মহাকাশের এমনই বিস্ময়কর ডকুমেন্টারি পেতে আমাদের চ্যানেল ইনফোনারি এর সঙ্গে থাকুন। স্টে কিউরিয়াস, স্টে ইনফোনারি।